ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কি শেষমেশ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে, বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? এখন এই প্রশ্নটি অনেকেরই মধ্যে সৃষ্টি হয়েছে, কারণ একটি ভিডিও গত শনিবার বেশ ভাইরাল হয়ে ওঠে রুমিন ফারহানার। আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে আমরা দেখেছি যে একজন ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার আঙুল উঁচিয়ে বেশ কড়া কড়া কথা বলছেন, এবং সেই ঘটনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তো আনা হয়েছেই, পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে। মব শব্দটা এখন আমরা শুনলেই মানে ভয়ঙ্কর একটি আতঙ্ক, একটা কষ্ট, যন্ত্রণা, এর পাশাপাশি আবার হাসিও আসে। তখন এত এত মব সৃষ্টি করা হচ্ছে, প্রকৃত মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কোনো ক্ষেত্রে কোনো ব্যবস্থা হয় না। আবার কোনো কোনো জায়গায় মবটাকে যা হয়নি সেটিকেই মব হিসেবে উল্লেখ করে চালিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, সেই ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে গুরুতর অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে, এবং রুমিন ফারহানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এদিকে রুমিন ফারহানা আবারও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে রোববার তিনি বলেছেন যে ৫ আগস্টের কথা সবাইকে মনে রাখতে হবে। রোববার একটি মতবিনিময় অনুষ্ঠানে তার মন্তব্য এরকম যে আশা করি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, কাউকে ডান চোখ কাউকে বাম চোখে দেখবেন না। আপনাদের ৫ আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন ৫ আগস্ট হয়েছিল তেমনিভাবে যে কোনো আসনে ৫ আগস্ট ঘটতে পারে। আর চিঠিতে কি অভিযোগ করা হয়েছে রুমিন ফারহানার বিরুদ্ধে? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০,০০০ টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন। চিঠিতে আরো যা উল্লেখ করা হয়েছে তা আরেকটু জানাই আপনাদেরকে। এই সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্য সবাই মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এবং এর সাথে একটি লিঙ্কও জড়িয়ে দেওয়া হয়, ইউটিউবে ছড়িয়ে পড়া সেই ভিডিওর একটি লিঙ্ক। এখন রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার বিষয়টি বলতে গিয়ে আমি আঙুল উঁচু করেছি বা এরকম দেখিয়েছি আর কি। আশা করি প্রশাসন কারোর পক্ষ নেবে না। এখন যদি বাস্তবতা, রুমিন ফারহানার ওই ভিডিওটি দেখে হয়তো অনেকেরই খারাপ লেগেছে, বাস্তবতা আমারও খানিকটা খারাপ লেগেছে। এক ধরনের হুমকিও ছিল, হয়তো সত্য যেভাবে ভিডিওতে দেখা গেছে, কিন্তু সেই হুমকি কি ধরনের? তিনি ৫ আগস্টের আগেকার সময়ের কথা মনে করতে বলেছেন সবাইকে, যেমন প্রশাসনের সবাই সরকারের দাবিদারি করেছে, কোনো ধরনের ন্যায় নীতি কিংবা আইনানুগ কোনো ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধা ছিল না। তার কি খুব বেশি পরিবর্তন হয়েছে গত ১৭ মাসে? কোথাও আইনের শাসন আছে? এই যে মবের অভিযোগ আনা হলো রুমিন ফারহানার বিরুদ্ধে, এর আগে প্রশাসনের কোথাও থেকে কারোর বিরুদ্ধে এরকম অভিযুক্ত বা যেগুলো প্রমাণ আছে সেগুলো নিয়ে কোথাও মব শব্দটি উল্লেখ করা হয়েছে? হয়নি তো। রুমিন ফারহানার বিষয়টা আমি আবারও বলি, হয়তো অনেকে খারাপ লাগতে পারে, তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারানোর জায়গা থেকে হয়তো তিনি ওই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু প্রশাসন যে কারো কারো ক্ষেত্রে অতি নিরপেক্ষতার ভাব দেখাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে একেবারে উদার ভাব দেখাচ্ছে,
শাক দিয়ে মাছ ঢাকার মতন অনেক কথাবার্তা আমাদেরকে শুনতে হচ্ছে, সেগুলোকে তাহলে কি দিয়ে বিচার করব? এই যে কথিত নির্বাচন, আমি এখনো পর্যন্ত এটাকে কথিত নির্বাচন বলবো, আদৌ নির্বাচন হয় কিনা আমরা জানি না, তারপরেও এই নির্বাচনকে কেন্দ্র করে তো এর মধ্যে কম ঘটনা ঘটেনি, অনেক বড় বড় ঘটনা। পোস্টাল ব্যালট পেপার বিশেষ একটি দলের লোকজন নিয়ন্ত্রণ করছে, প্রবাসে পোস্টাল ব্যালট পেপার যার তার হাতে চলে গেছে এবং বিশেষ কায়দায় সেগুলো বিশেষ বিশেষ ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ তো আনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তারা এই অভিযোগ জানিয়েছে। ছাত্রদল এই অভিযোগ সহ আরও বেশ কয়েকটি অভিযোগে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখে, অবরুদ্ধ করে রাখে, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? এবং প্রার্থিতা নিয়ে মানে প্রার্থিতা টিকে থাকলো কি থাকলো না, প্রার্থিতা বাতিলের বিষয় নিয়ে অনেক ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো কোনো জায়গায় মব সৃষ্টি করে প্রার্থিতা বাতিল করতে বাধ্য করা হয়েছে। কই সেসব ক্ষেত্রে তো আমরা কিছু দেখিনি ডাইরেক্ট অ্যাকশন নিতে। আমি রুমিন ফারহানার পক্ষে কিছু বলছি না, তার পক্ষে উকালিত করাও কিছু নেই, কিন্তু রুমিন ফারহানা যে অভিযোগগুলো করেছেন সেগুলো কি একেবারে অবান্তর কিছু? এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বারবার বলেন যে ঐতিহাসিক নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন। কি ইতিহাস নির্মাণ করছেন তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে? এবং যত ধরনের সার্কাস দেখা যাচ্ছে, এর আগে তো আর কোনো নির্বাচনে এমনটা আমরা দেখিনি। তো মানে সরকারি পর্যায়ে সার্কাস, নির্বাচনে আছে আর 25-26 দিন, তখন উপদেষ্টাদের বিমানের পরিচালনা পর্ষদের সদস্য তো করাই হয়। যে নির্বাচন কমিশনের ধ্যান জ্ঞান একেবারে থাকার কথা নির্বাচনী কর্মকাণ্ডকে ঘিরে, সেই নির্বাচন কমিশনের সচিবকে বিমানের পরিচালনা পর্ষদের সদস্য করা হয়। বুঝুন কি ধরনের ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথবা কতটুকু গুরুত্ব সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন বিষয়। সেখানে হয়তো আমি আবারও বলি খারাপ লেগেছে অনেকের, কিন্তু সেটিকে কেন্দ্র করে যদি সত্যি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব শক্ত অবস্থান প্রশাসনকে নিতে হয়, সেটিও নিশ্চয়ই আরো বিতর্কিত একটি কাজ হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি তাকে মনোনয়ন দেননি, আর তিনি সেই বিএনপি তাকে মনোনয়ন দেয়নি এটা মেনে নেননি। তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। তো এই স্বতন্ত্র নির্বাচন করার কারণে তার যে নির্বাচন এলাকার যে ঘটনা, তার আর্ট অ্যাটিটিউড, তার বক্তব্য এবং ওই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনে তিনি নির্বাচন করছেন, সেখানে যা কিছু ঘটছে এটাই আমাদের নেট দুনিয়াতে প্রতিদিন ভাইরাল হচ্ছে নির্বাচনের খবরাখবর হিসাবে। বাংলাদেশের অনেক রথী মহারথী নির্বাচন করছেন, স্বয়ং তারেক রহমান সাহেব নির্বাচন করছেন, জামাতের আমির নির্বাচন করছেন, চরমনায়ের পীর সাহেব নির্বাচন করছেন, কিন্তু কোনো জায়গার কোনো খবর ইন্টারনেটে ঘুরছে না এবং মানুষ জানেও না কে কোথা থেকে নির্বাচন করছে, নির্বাচনে কোন প্রার্থী কী করলো কেউ জানে না, কার কোনো আগ্রহ নেই। কিন্তু আপনি যদি ফেসবুক, ইন্টারনেট, টুইটার খুলেন, ইভেন পত্রপত্রিকায় খুলেন, আপনি রুমিন ফারহানার খবর পাবেনই। কারণটা কি? প্রথম কারণ হলো যে ব্রেন উইথ বিউটি, মানে সাধারণত সুন্দর মুখের জয় পৃথিবীব্যাপী। তার সঙ্গে যদি মেধা এবং সাহস থাকে, পারিবারিক যাকে বলা হয় ঐতিহ্য থাকে, যে জিনিসগুলো রুমিন ফারহানার রয়েছে, এবং এই কারণে তিনি প্রার্থী হিসেবে আকর্ষণীয় বা আকর্ষণীয়া। এবং তার এই আকর্ষণ এমনি এমনি আসেনি, তার বাবার লিগেসি, অর্থাৎ তার বাবার নাম অলি আহাদ, বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু, একসময় আওয়ামী লীগ নেতা ছিলেন, যুক্তফ্রন্ট নেতা ছিলেন। এই সকল পরিচয় বাদ দিয়ে এখন আসলে রুমিন ফারহানাকে তার বাবার পরিচয় পরিচিত হতে হয় না, ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ব্যারিস্টার রুমিন ফারহানা যখন প্রথম টকশোতে এলেন, বেশি দিন আগের ঘটনা না, আওয়ামী লীগ জমানার মানে ও যখন এমপি হলেন, উনি যখন এমপি হলেন তার 2-3 বছর আগে, এর আগে এইভাবে অতটা পরিচিত ছিলেন না। কিন্তু দেখা গেল যে একজন মানুষ 10 বছর 15 বছর টকশো করে যা না অর্জন করতে পেরেছে, সে 2-3 মাসের মধ্যে সেটা অর্জন করে ফেললো।
তার যে ঝাঁঝালো বক্তব্য, তার যে স্মিত হাস্য, বন্ধুসুলভ আচরণ, আবার প্রতিপক্ষের উপরে এগুলোর মতো শক্তি নিয়ে, ক্রূরতা নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে দুর্দান্ত শক্তি, এই কারণে তিনি আলোচিত হয়ে গেলেন। বিএনপির অন্যান্য যে সকল নারী নেত্রী সবাই হিংসে মরে গেল যে এই রমণী কোত্থেকে আসলো, তারপরে কি বলে সবাই তাকে নিয়ে নাচানাচি করছে। বিএনপির সব নেতারা মানে একটা টপ টু লো, শুধু রুমিন ফারহানা রুমিন ফারহানা রুমিন ফারহানা রুমিন ফারহানার জিকিরে মানে বিএনপি পেয়ে মানে বলতে গেলে সবাই, মানে তার চেয়ে প্রভাবশালী নেত্রী কেউ ছিল না সেই 2018 সন পর্যন্ত। পরবর্তীতে তিনি যখন সংসদ সদস্য হলেন মহিলা কোঠায়, তো সংসদ সদস্য হওয়ার পর ধরে নিলেন যে তারেক রহমান সাহেব তাকে খুবই পছন্দ করেন। আর এটা নিয়ে তো মানুষ নানা রকম কথাবার্তা, কেন পছন্দ করেন, কি কারণে পছন্দ করেন, সূত্র কি, ডাজ নট ম্যাটার। রুমিন এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সে তার সংসদে তার দায়িত্ব কর্তব্য প্রাণান্ত চেষ্টা করলো এবং দলকে সেভ করার জন্য, দলের আইডিওলজি আফোল্ড করার জন্য সে সংসদে আমি মনে করি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এরপরে যখন সেই সংসদ থেকে তিনি পদত্যাগ করলেন, সবাই ধরে নিলেন যে সামনে যে নির্বাচনে আসবে বিএনপি থেকে যদি একজন রমণীকে মনোনয়ন দেওয়া হয়, রুমিন ফারহানা সেখানে পাবেন। দলের ভিতরে তার একটা জনমত তৈরি হলো, নির্বাচনী এলাকায় তৈরি হলো। তারপর যাকে বলা হয় সাধারণ যারা এলিট মহল, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তারা সবাই রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিল। কিন্তু এর মধ্যে যেটা করলো রুমিন, সেটা হলো এই গত 17 মাসে এই যে বিএনপির লোকজন যে সকল চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম শুরু করেছিল, এগুলোর ব্যাপারে তিনি প্রতিবাদ শুরু করলেন। এবং বিএনপির মধ্যে পদ পদবি, যেমন আমি প্রতিবাদ করেছি প্রথম দিন থেকে, কিন্তু আমি তো আসলে বিএনপির কোনো পোর্টফোলিওতে নেই, আমার কোনো সাধারণ মেম্বারশিপ নেই। কিন্তু রুমিন তো মানে এমপি ছিল, বিএনপির এমপি ছিল, তারপর বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এরকম একটা পদ পদবিতে আছে। তো কাজেই তার এই বক্তব্য দলের যারা কর্তা ব্যক্তি তারা গুসা করলো যে সে দলের ভিতরে থেকে এভাবে দলের বিরুদ্ধে বলে, এবং আস্তে 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 তার থেকে মুখ ফিরে নেওয়া শুরু করলো। আর যত মুখ ফিরে নেওয়া শুরু করলো, রুমিন তত বেশি বেপরোয়া হয়ে যাওয়া শুরু করলো এবং শেষমেশ তাকে মনোনয়ন না দিয়ে ওখানে জোটের একজন প্রার্থী জুনায়েদ হাবিবি তাকে দেওয়া হলো এবং রুমিন ঘোষণা করলো যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, এবং সে স্বতন্ত্র দাঁড়িয়েছে। তো তার এই স্বতন্ত্র দাঁড়ানোর কারণে পাবলিক সেন্টিমেন্ট, তার এলাকার ভোটারদের সত্যিকার চিত্র আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারনেটে যে ভাইব দেখি সেই ভাইবের শতভাগ এখন রুমিনের পক্ষে। এবং রুমিন এর যে এই মুহূর্তে তার যে স্টার, মানে পলিটিক্যাল স্টারশিপ, এটা অ্যাঞ্জেলিনা জলির মতো বা এটা শাহরুখ খানের মতো। এবং সেই যদি রুমিন একদিকে মানে জনসভা করে ব্রাহ্মণবাড়িয়াতে, আর অন্যদিকে যদি বিএনপির সর্বোচ্চ নেতারা সবাই দলে বলে সেখানে জনসভা করে, যদি বাইরে থেকে লোক না নেওয়া হয়, তাহলে সেখানে রুমিনের জনসভাতে বেশি হবে না বিএনপির জনসভাতে বেশি লোক হবে, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, এটা ঢাকা থেকে আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, সেই রুমিনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল। বক্তব্য হলো যে নির্বাচনের এখন প্রচার প্রপাগান্ডা বন্ধ, উঠান বৈঠক করতে পারবেন, মাইক ব্যবহার করতে পারবেন না। এবং সেই অর্থে রুমিন একটা জায়গাতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তো সেখানে জনক ম্যাজিস্ট্রেট গেলেন, যাওয়ার পরে তিনি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখিয়ে 40,000 না 60,000 টাকা তিনি সেখানে জরিমানা করলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে রুমিন সেখানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়লেন এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে আপনি তো আমার এখানে খুব দাপট দেখালেন, ম্যাজিস্ট্রেসি দেখালেন, কিন্তু বিএনপির প্রার্থীর ব্যাপারে তো আপনি কখনোই, বা বিএনপির জোট যে প্রার্থী বা বিএনপির নেতারা যে প্রতি মুহূর্তে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে তাদেরকে তো আপনি কোনো জরিমানা করলেন না। বরং আমি বিএনপির রুমিন বলছিল যে আমি আপনার অফিসে গিয়ে সেই আচরণ ভঙ্গের, বিএনপির প্রার্থীর আচরণ ভঙ্গের ব্যাপারে অভিযোগ দিয়ে আসছি, আপনারা কোনো অভিযোগ তো গ্রহণ করেননি। উল্টো যেটা হলো, আমি এই যে আপনাদের কাছে অভিযোগ করেছি এই জন্য আমাকে এবং আপনাদেরকে একসাথে টিটকারি করছে, তারা বুড়া আঙ্গুল দেখিয়ে, তর্জনীটা মানে থাম যেটাকে বলা হয়, সে বুড়া আঙ্গুল এসে বলছে যে ওই ম্যাজিস্ট্রেট আমার ঘোড়ার ডিম করবে, প্রশাসন আমার ঘোড়ার ডিম করবে, এই ধরনের কথাবার্তা আর কি। এটা বুঝেন যে একটা ঘোড়ার ডিম বললাম ভদ্র ভাষায়, কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে আরও বাজে কথা বলা হয়, বয়াকারে বা দিয়ে বলা হয় আর কি, বা তালিবর সায়কার সা দিয়ে বলা হয়। এরকম কথাবার্তা সাধারণত এই রাজনৈতিক ময়দানে এগুলো প্রকাশ্যে মাইকে অনেকে বলে, যেমন হাদি বলছেন অমুকের ড্যাশ ম্যাশ ছিঁড়ে ফেলো সব, এরকম আর কি কথাবার্তা রাজনীতির ময়দানে এখন এটা ভাতমাছ হয়ে গেছে। তো সেই কথাটাই রুমিন বলার চেষ্টা করছেন, কিন্তু ছবিটা যেভাবে আসছে অ্যাজ ইট ইজ মনে হয়েছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন, কিন্তু ঘটনা তা নয়। তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে আপনাদেরকে অন্যরা বুড়ো আঙুল দেখাচ্ছে, সেখানে আপনারা কিছু করতে পারছেন না, আর আমরা আপনাদের অনুগত, আমাদের কাছে এসে আপনারা এখানে জরিমানা করছেন, ম্যাজিস্ট্রেটকে দেখাচ্ছেন, কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম, এইবার আপনাদের হুকুম মানলাম কিন্তু দ্বিতীয়বার আর মানব না।
এখন এই যে তার যে ক্রোধ, তার যে চোখের অগ্নিস্ফুলিঙ্গ, বা তার যে যেভাবে সে একেবারে রায় বাঘিনীর মতো ওখানে ঝাঁপিয়ে পড়েছিল, এটা তিনি কেন করলেন? তিনি তো আসলে এরকম করেন না। তিনি সদা হাস্য, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, ভদ্রলোকের সন্তান। তো রাজনীতির ময়দানে তিনি ওখানে ওইরকম দেখালেন কেন? অনেকটা হাসনাতের মতো, মানে উনি সেখানে একটা জিদ দেখানোর চেষ্টা করলেন, কারণটা কি? বা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কেন? মূল ব্যাপারটা হলো এটা রাজনীতির ময়দানের একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। নেতা এবং কর্মী সবসময় চায় যে তাদের নেতা, যিনি সর্বোচ্চ নেতা হবেন, মানে এমপি প্রার্থী হবেন, তার সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং যে কোনো একটা সমস্যার সমাধান করার মতো তার তাগদ থাকতে হবে। তো সেক্ষেত্রে রুমিন যদি ভয় পেয়ে যেত, তারপর সেসব চুয়া চুয়া করে ম্যাজিস্ট্রেটের হাতে পায়ে ধরতো, মাফ করে দেন, আর করবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্ধেক নেতাকর্মী এই মাঠ থেকে চলে যেত। এটাই নিয়ম। কিন্তু ওই যে রুমিন যে রাগ হয়ে গেছে, চোখ গোল গোল করেছে, আশেপাশের নেতারা সবাই বলা শুরু করেছে যে না, নেতা তো এরকমই হওয়া উচিত, এর সাথে কাজ করলে সে আমাদেরকে ছেড়ে যাবে না, একে যদি কেউ আঘাত করতে আসে সে সহজে কাউকে ছাড়বে না, সেটা মিলিটারি হোক, ম্যাজিস্ট্রেট হোক, কাজে আমরা নিরাপদ। এবং এটা ভোটের মাঠের একটা চিরাচরিত রাজনীতি। বাংলাদেশের যত ভদ্রলোক দেখেন না কেন, একেবারে প্রমাণিত যারা ভদ্রলোক, তারাও ঠিক এরকম একটা পরিস্থিতিতে যদি এইরকম আচরণ না করে, রুমিনের মতো আচরণ না করে, তাহলে তারা নির্বাচনের ময়দানে টিকে থাকতে পারবেন না।